হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের নতুন ক্লাস। তো নতুন ক্লাস আমরা শুরু করছি আমাদের থার্মোডাইনামিক্স নিয়ে। বাই দি ওয়ে, তোমরা এর মধ্যে তো জেনে গেছো নিশ্চয়ই যে আমরা কিভাবে আমাদের ফাইনাল এক্সামিনেশন এর কাজটা করছি। তো তোমরা জানো যে আমরা তোমাদেরকে অ্যাসাইনমেন্টস কিছু দিব এবং ওই অ্যাসাইনমেন্টসের উপর বেস করে আর তোমাদের মিড টার্মের খাতা সেগুলোর মার্কিংসের উপর বেস করে আমাদের আহ, আহ, এই ফাইনাল মার্কস দেওয়া হবে। তো যেটা তোমরা যেটা এক্সপেক্ট করতে পারো সেটা হচ্ছে যে এই সপ্তাহ থেকে, যেহেতু আমাদের হাতে আর বেশি সময় নেই, এই সপ্তাহ থেকে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করব। এখন আমার আপাতত আপাতত বলছি, আমি এখনো আই হ্যাভেন্ট ফিক্সড ইট ইয়েট। আপাতত আমার ধারণা হচ্ছে আমি হয়তো তোমাদেরকে 2টা অ্যাসাইনমেন্টস দিব এবং কিভাবে এই অ্যাসাইনমেন্ট করতে হবে এবং সাবমিট করতে হবে সেটা আমি আমাদের ক্লাসরুমে ডিটেইলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এবং আবারও যেটা মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে এইটা আম, আম, এই অ্যাসাইনমেন্টসগুলো এমনভাবে করা হচ্ছে সো এইটা সো ইট ক্যান হেল্প বোথ অফ আস। ঠিক আছে? এইটা যেমন তোমাদের যেন হেল্প করে, ঠিক তেমনি আমাদের যেন হেল্প করে তোমরা পড়াশোনা করতে পারছো কিনা এবং একটা জিনিসটা অ্যাসেস করতে পারছো কিনা, জিনিসটা বুঝতে পেরেছো কিনা। কাজেই এমনভাবে করা হবে না যে তোমাদেরকে হার্ড টাইম দেওয়া হবে, আবার এমনভাবে করা হবে না যে তোমরা যেন ফ্রি পাস পাও। ঠিক আছে? তো তোমরা এই জিনিসটা হচ্ছে এমনভাবে করা হচ্ছে যাতে তোমাদের এবং আমাদের অর্থাৎ টিচারদের যেন আম, দুই পক্ষের জন্য বেনিফিট হয়। সো তোমরা যেটা এক্সপেক্ট করতে পারো সেটা হচ্ছে এই সপ্তাহ বা এই সপ্তাহের শেষের দিকে আমি তোমাদের অ্যাসাইনমেন্টসগুলো ক্লাসরুমে দিয়ে দেব এবং আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেব যে এই সময়ের মধ্যে তোমার এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে এবং সেই অ্যাসাইনমেন্টটা কিভাবে করবে, তার কি কি উপায়ে এই অ্যাসাইনমেন্টটা করা যেতে পারে, তার সমস্ত কিছু আমি তোমাদেরকে ইমেইল করে হোক অথবা আমাদের ক্লাসরুমের নোটিশ দিয়ে হোক আমি তোমাদেরকে এটা জানিয়ে দেব। কাজে এটা নিয়ে তোমাদের কোনো টেনশনের কারণ নেই। ওকে? সো চলো আজকের ক্লাসে আমরা যাই। আমরা গত ক্লাসে যখন থার্মাল ফিজিক্স নিয়ে আলাপ করছিলাম, আমরা আলাপ করছিলাম যে মলিকুলার স্পিড ডিস্ট্রিবিউশন নিয়ে। এবং আমরা অনেক কিছু দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম যে একটা গ্যাসের মলিকুলস তার স্পিড কিন্তু নানা রকম স্পিড তার থাকতে পারে। তার একদম কম স্পিড থেকে তার একদম বেশি স্পিড থাকতে পারে এবং আমরা বলেছিলাম যে যখন তুমি এই স্পিডগুলো এই সব মলিকুলসের স্পিডগুলো তুমি যখন একটা প্লটের মতো করবে, তখন আমরা এখানে যেমন একটা প্লট দেখাচ্ছি, এরকম একটা সবুজ রঙের প্লট পাবে। And what this plot tells you, it tells you actually a couple of very interesting things. First of all, it tells you that on the left side of this plot, it tells you that here is the speed of the molecules, they are low. And then on the right side of it, you have higher speed of the molecules. What else it tells you? It also tells you that the average speed and the most probable speed and the VRMS speed. These are the speeds we have described here. As you can see, average speed expression দেওয়া হচ্ছে, most probable speed expression দেওয়া আছে এবং VRMS এর expression তো তোমরা আগে দেখেছো। তো এই তিনটা স্পিড যে আসলে তিনটা ডিফারেন্ট ধরনের স্পিড, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মোস্ট প্রবাবল স্পিড হচ্ছে তুমি জাস্ট যে কোনো একটা র্যান্ডম সময় তুমি যদি একটা পার্টিকুলার তুমি যদি স্পিড মাপো, তাহলে কোন স্পিডটা তুমি ইউ ক্যান এক্সপেক্ট টু গেট মোস্ট অফ দ্য টাইমস, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি মোস্ট প্রবাবল স্পিড। এবং আমরা অ্যাভারেজ স্পিড যেটা দেখাচ্ছি, অ্যাভারেজ স্পিডের যে মানটা সেটা তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। এবং খেয়াল রাখো যে মোস্ট প্রবাবল স্পিড যে স্পিডটা, তার চাইতে কিন্তু অ্যাভারেজ স্পিডটা বেশি এবং তার চাইতে বেশি হচ্ছে আমাদের VRMS। ঠিক আছে? তো এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা বিস্তারিত আগের ক্লাসে আমরা আলাপ করেছি। এইবার আমরা শুধু তাই না, আমরা আগের ক্লাসে তোমাদের মনে থাকবে যে আগের ক্লাসের শেষের দিকে আমরা একটা জিনিস ইন্ট্রোডিউস করেছিলাম। আমরা যেহেতু ধীরে ধীরে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে চলে যাচ্ছি, কাজে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যে জিনিসপত্রগুলো নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে রিভার্সিবল প্রসেস, ইররিভার্সিবল প্রসেস এবং এই জিনিসপত্রগুলো। তো
একটা জিনিস আমরা বলছিলাম যে এই পৃথিবীতে আমাদের যতগুলো জিনিসপত্র আমরা সামনে দেখি তাদেরকে তুমি ক্যাটেগরিক্যালি ২ টা ভাগে ভাগ করতে পারো। রিভার্সিবল প্রসেস এবং ইররিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস মানে হচ্ছে এই প্রসেসটা ঘটার পরে তুমি তাকে আবার রিভার্স করতে পারো। অর্থাৎ তুমি মনে করো একটা ইনিশিয়াল স্টেট থেকে তুমি কোনো ধরনের জিনিসপত্র চেঞ্জ করলে এবং জিনিসটা একটা ফাইনাল স্টেটে গেল। রিভার্সিবল প্রসেস হচ্ছে ওই ফাইনাল স্টেট থেকে তুমি আবার কিন্তু ওই তোমার শুরুর যে ইনিশিয়াল স্টেট সেখানে তুমি যেতে পারবে। ইররিভার্সিবল প্রসেস হাউএভার দেখা গেছে যে তুমি শুধুমাত্র ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যেতে পারো এবং এইটা কিন্তু আর কোনো সময় রিভার্স করা যায় না। এবং এই জিনিসপত্রগুলো এবং বেসিক্যালি আমরা এটাও বলেছিলাম যে আমাদের চারপাশে আমরা যত ন্যাচারাল প্রসেস দেখি এদের অধিকাংশই হচ্ছে ইররিভার্সিবল প্রসেস। আমরা ব্যাখ্যা দিয়েছিলাম যেমন তোমার হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙে গেল। এইটা কিন্তু ইররিভার্সিবল প্রসেস। তুমি কোনোদিন পানির গ্লাস হাত থেকে পড়ে ভেঙে গেলে তুমি কোনো সময় দেখবে না যে কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই গ্লাস আবার জোড়া লেগে গেল। অথবা মনে করো যে হাত থেকে ডিম একটা পড়লো, পড়ে ফ্লোরে পড়ে ভেঙে গেল। তুমি কোনো সময় দেখবে না যে এই ডিমটা আবার একসঙ্গে জোড়া লেগে আস্ত ডিম হয়ে গেছে। ঠিক আছে? এবং এই জিনিসপত্রগুলো আমরা দেখে, দেখে এত অভ্যস্ত যে আমাদের কাছে কোনো সময় উল্টো জিনিসটা মনে হয় না যে হ্যাঁ, কেন উল্টো জিনিসটা হচ্ছে না? এখন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমি সবসময় বলি যে আমাদের এই ইউনিভার্স যে কয়টা আম শক্ত রুলস এর আন্ডারে থাকে, এর মধ্যে একটা তো আমরা জানি কনজারভেশন অফ ল, এনার্জি, আর আরেকটা হচ্ছে আমাদের এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এবং আমরা দেখব সেই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কিভাবে এই যে একটা জিনিস হচ্ছে এবং এই যে ইররিভার্সিবল প্রসেসগুলো কেন আছে, কেন আমরা উল্টা জিনিসটা দেখি না, কেন আমরা দেখি না একটা বুড়া মানুষের বয়স কমতে, কমতে সে বাচ্চা হয়ে যাচ্ছে, কেন আমরা এই ধরনের প্রসেস দেখি না, তার ব্যাখ্যাটা আমাদেরকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দিচ্ছে। তো আমরা যেমন রিভার্সিবল এবং ইররিভার্সিবল প্রসেস নিয়ে আলাপ করছিলাম, তখন সেইখানে আমরা নানা ধরনের উদাহরণ দিয়েছিলাম। তো আজকে আমরা আরেকটু ডিটেইলসে আলাপ করছি। সো তোমরা যেমন কিছু জিনিস আমরা কথা প্রসঙ্গে অনেক সময় বলেছি, কিন্তু হয়তো তোমরা আলাদা করে এই জিনিসপত্রগুলো নিয়ে ভাবো নাই। তো আজকে আমরা ওই কিছু, কিছু প্যারামিটারস গুলো আরো আরেকবার আলাপ করব এবং যাতে আমাদের এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বুঝতে সুবিধা হয়। তো থার্মোডাইনামিক্স প্রসেস কি সেটা একদম কিন্তু আমাদের যে থার্মোডাইনামিক্স যখন আমরা পড়া শুরু করেছি, থার্মাল ফিজিক্স যখন আমরা পড়া শুরু করেছি, সেই আমাদের পার্ট 1 এ তখন কিন্তু আমরা এই জিনিসটা আলাপ করেছি। কিন্তু যেহেতু আমরা অলরেডি অনেক দিন হয়ে গিয়েছে, তোমাদের হয়তো মনে না থাকতে পারে। তো থার্মোডাইনামিক্স প্রসেসের আমরা এখানে সংজ্ঞা দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে সংজ্ঞাটা কি দিচ্ছি যে থার্মোডাইনামিক প্রসেস হ্যাপেন্স when a thermodynamic system, এটা একটা গ্যাস হতে পারে, এইটা একটা পিস্টন হতে পারে, যেকোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম যেখানে তাপের আদান-প্রদান জাতীয় ঘটনা ঘটছে। It changes from an initial state to final state. ঠিক আছে? Whenever any thermodynamic system changes from an initial state to final state, the process that takes place, that is called a thermodynamic process. অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে তুমি কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যেতে পারবে, সেই প্রসেসটাকে আমরা বলি থার্মোডাইনামিক প্রসেস। এখন এই থার্মোডাইনামিক যে সিস্টেমটা নিয়ে কথা বলছি, এই সিস্টেমটা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম স্টেট হতে পারে। ইকুইলিব্রিয়াম স্টেট বলতে বোঝাচ্ছি যে তাদের যে প্যারামিটারসগুলো আছে, প্যারামিটারসগুলো কিরকম, যে থার্মোডাইনামিক যেকোনো একটা স্টেটের সাধারণত যে প্যারামিটারসগুলো আমরা নিয়ে ডিল করি সেগুলো হচ্ছে মনে করো প্রেশার, মনে করো তার ভলিউম, মনে করো তার টেম্পারেচার, এই পিভিটি, এই জিনিসপত্রগুলোকে আমরা বলছি এই যেকোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের মূল ভেরিয়েবলগুলো। ঠিক আছে? তো ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে এই মূল ভেরিয়েবলসগুলো তোমার চেঞ্জ হচ্ছে না, তারা স্টেশনারি। যেকোনো জিনিস যদি চেঞ্জ না হয় তাদেরকে আমরা বলি স্টেশনারি। কিন্তু ইন রিয়ালিটি আমি যেমন এখানে বলছি, হাউএভার ইন রিয়ালিটি দে ক্যানট বি পারফেক্টলি স্টেশনারি। ঠিক আছে? যদি কোনো সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে কিন্তু তুমি ওই ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট বা যেকোনো একটা সিস্টেমের স্টেট কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে পিভিটি, এই ভ্যালুসগুলো একেবারে কনস্ট্যান্ট থাকতে হবে। তো এই ভ্যালুসগুলো যদি কনস্ট্যান্টই থাকে তাহলে তুমি কি করে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে? কাজে ইন রিয়ালিটি উই নো
that you cannot I mean you can be in an equilibrium state, but then you cannot change the state. ঠিক আছে? To change the state, we need to have a process. That's the thermodynamic process, and that thermodynamic process involves something else that we call quasi-static process. অর্থাৎ তুমি যদি একটা ইনিশিয়াল স্টেট থেকে একটা ফাইনাল স্টেটে যেতে চাও, তখন এই যাবার উপায়টা আমরা বলি যে তুমি একটা কোয়াজি স্ট্যাটিক প্রসেসের মাধ্যমে যেতে পারো। কোয়াজাই বা কোয়াজি দুইভাবে এটা বলা যায়। সো আমেরিকানরা কোয়াজাই স্ট্যাটিক প্রসেস বলতে পছন্দ করে, ওরা কোয়াজিও বলে। সো লেটস জাস্ট স্টিক উইথ হুইচ এভার সুটস ইউ বেস্ট। I'm gonna go with quasi-static process. So quasi-static process বলতে বোঝাচ্ছে যে এইটা তুমি মনে করো যে ইনিশিয়াল স্টেট আছো, সেই ইনিশিয়াল স্টেট থেকে তুমি যখন খুব খুব স্লোলি আরেকটা চেঞ্জ স্টেটে যাবে, মনে করো তোমার পিভিটি একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তারপর তুমি খুব সামান্য করে পি বা ভি বা টি এর ভ্যালু চেঞ্জ করলে এবং এমনভাবে চেঞ্জ করলে যে ইটস অলমোস্ট লাইক ইউ ডোন্ট ফিল দ্য চেঞ্জ, এরকম যদি খুব মাইনিউটলি তুমি চেঞ্জ করো, তাহলে সেই প্রসেসকে আমরা বলতে পারি কোয়াজিস্ট্যাটিক প্রসেস। এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এ প্রসেস ইজ সেজ টু বি কোয়াজিস্ট্যাটিক ইফ দ্য স্টেটস টেকেন by this system differ from the stationary states by infinitesimal quantities. ওই যেটা বললাম যে খুব এত ছোট কোয়ান্টিটির মাধ্যমে চেঞ্জ হবে যে ইউ ক্যান অলমোস্ট কনসিডার যে চেঞ্জ স্টেট, চেঞ্জ করার পরে যে স্টেটটা হচ্ছে আর আগের যে ইনিশিয়াল স্টেট দুইটাই ইকুইলিব্রিয়াম অবস্থানে আছে। ঠিক আছে? সো ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অফ এ কোয়াজিস্ট্যাটিক প্রসেস আর নেসেসারিলি ইকুইলিব্রিয়াম স্টেট। ঠিক আছে? তুমি প্রথমে যে জিনিসটা ছিল, তারপরে এই ইনফাইনিটেসিমাল, তার মানে হচ্ছে খুবই 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 ছোট একটা চেঞ্জ করলে এবং চেঞ্জ করার পরে তুমি যে ফাইনাল স্টেটে হাজির হলে সেইটাও কিন্তু ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। এই ধরনের প্রসেস যদি আমরা করতে পারি সেটাকে আমরা বলি কোয়াজিস্ট্যাটিক প্রসেস, রাইট? কোয়াজিস্ট্যাটিক প্রসেসের এক্সাম্পল কি হবে? মনে করো যে একটা গ্যাস একটা সিলিন্ডারের মধ্যে আছে এবং একটা পিস্টন আছে। এখন তুমি যদি ওই গ্যাসের প্রেশারটা কোয়াজিস্ট্যাটিক প্রসেসে বাড়াতে চাও, তাহলে আমরা বলবো যে এই পিস্টনটা আমরা ভেরি স্লোলি মুভ করব। তো খুবই খুবই স্লোলি, এবং কিরকম স্লো মানে ইনফাইনিটেসিমালি স্মল, একদম অলমোস্ট যেন মানে বোঝা যাচ্ছে না, এরকম অল্প ক্ষুদ্র পরিমাণে আমরা পিস্টনটা মুভ করব। তো যদি পিস্টনটা খুব স্লোলি মুভ করে, তাহলে হবেটা কি, আমাদের গ্যাসের ভলিউম খুব স্লোলি চেঞ্জ হবে এবং যখন চেঞ্জ হবে তখন এই ফাইনাল যে অবস্থাটা হবে সেটা একটা ইকুইলিব্রিয়াম অবস্থা হবে। এইবার কনসিডার করো যে তোমার ওই গ্যাস পিস্টন সবই ঠিক আছে, তুমি হঠাৎ করে দুম করে তার উপরে বেশ কিছু ওজন দিয়ে দিলে, তাহলে কি হবে, যে পিস্টনটা স্লোলি চেঞ্জ না হয় হঠাৎ করে চেঞ্জ হবে। তো ওই স্লোলি চেঞ্জ হয়ে যাওয়ার ব্যাপারটা ছিল কোয়াজিস্ট্যাটিক প্রসেস। আর এই দুম করে তুমি যদি অনেক ওয়েট দিয়ে দাও পিস্টনের উপর বা খুব হঠাৎ করে প্রেশার দিয়ে দাও, তাহলে সেইটা কিন্তু কোয়াজিস্ট্যাটিক প্রসেস না। নাও রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেসটা কি? রিভার্সিবল প্রসেস হচ্ছে এ প্রসেস ইজ রিভার্সিবল ইফ ইট ইজ কোয়াজিস্ট্যাটিক অ্যান্ড ইফ ডিসিপেটিভ ফোর্সেস আর নেগলিজিবল। ডিসিপেটিভ ফোর্সেস মানেটা কি? মানে ফ্রিকশন ফোর্স। ওই যে আমরা গ্যাসের সিলিন্ডারের কথা বলছিলাম, পিস্টনওয়ালা সিলিন্ডারের কথা বলছিলাম, তো ওইটাতে কোয়াজিস্ট্যাটিক প্রসেস যদি একটা থাকে, অর্থাৎ আমরা ইনফাইনিটেসিমালি খুব স্লোলি পিস্টন মুভ করতেছি, এবং যদি ডিসিপেটিভ ফোর্সেস আর নেগলিজিবল হয়, অর্থাৎ ওই যেখানে যে পিস্টনের সাথে গ্যাসের সিলিন্ডারের ওয়ালের মধ্যে একটা একটা ফ্রিকশন, একটা ঘর্ষণ বল কাজ করে, যদি ওই ঘর্ষণ বলটাকে আমরা নেগলিজিবল করতে পারি সামহাও, মনে করো মোবিল দিয়ে বা অন্য কোনো সারফেসকে স্মুথ করে আমরা যদি কোনোভাবে এই ঘর্ষণ বলটা নেগলিজিবল করতে পারি, তখন ওই প্রসেসটা কিন্তু রিভার্সিবল হবে। তো রিভার্সিবল হওয়ার মানে হচ্ছে যে ওই যে আমি ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে গেলাম এই কোয়াজিস্ট্যাটিক প্রসেসের মাধ্যমে, রিভার্সিবল হলে কি হবে, যে এই ফাইনাল স্টেট থেকে তুমি কিন্তু আবার ঠিক একইভাবে ঠিক আগের ইনিশিয়াল স্টেটে যেতে পারবে। তো মনে করো কনসিডার এ স্টেট পি ইন এ সার্টেন ইনস্ট্যান্ট অফ এ কোয়াজিস্ট্যাটিক প্রসেস। তো এই পি স্টেট ইজ অলমোস্ট
এন ইকুইলিব্রিয়াম প্রসেস। আমরা এখানে কি বলছি? অলমোস্ট, খেয়াল রাখো, অলমোস্ট। আমরা কি বলেছিলাম যে যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলে কিন্তু ভাই চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? এটা হচ্ছে অলমোস্ট ইকুইলিব্রিয়াম প্রসেস। কারণ এখানে আমরা বলছি যে ইফ দি প্রসেস ইজ রিভার্সিবল then we invert the infinitesimal variations of the external conditions with the system P and the system goes back to the state it was in immediately before P. ঠিক আছে? ঠিক আমি আগে যেটা বললাম যে তুমি এই আমাদের সিস্টেমটা ধরো একটা ইনিশিয়াল স্টেট আছে, মনে করো এই পি স্টেটে আছে। তারপরে তুমি এমন কোনো কিছু করলে, এমন কিছু চেঞ্জ আনলে যে চেঞ্জের কারণে দেখা গেল কি? দেখা গেল সিস্টেমটা চেঞ্জ হয়ে একটা ফাইনাল স্টেটে গেছে। এখন রিভার্সিবল প্রসেস হচ্ছে যে তুমি যদি ওই চেঞ্জগুলো আবার উইথড্র করো তাহলে সিস্টেমটা আবার স্লোলি ওই যে পি স্টেট থেকে শুরু করেছিলাম সেই আবার পি স্টেটে ফেরত আসবে। এইগুলোকে আমরা বলছি রিভার্সিবল প্রসেস। নাও ইরিভার্সিবল প্রসেস বুঝতেই পারছো যে ইরিভার্সিবল প্রসেস মানে হচ্ছে যেগুলো ইরিভার্সিবল প্রসেসের মতো হবে না এবং যেগুলোকে আর ফেরানো যাবে না। এবং এগুলোর উদাহরণ তো অনেকগুলো দিয়েছি, যেমন ধরো কি বলেছি, যেমন মনে করো ওই যে গ্লাস থেকে গ্লাস পড়ে ভেঙে গেল, বা হাত থেকে ডিম পড়ে ভেঙে গেল, বা তুমি ছোট থেকে বড় হলে, এই প্রসেসগুলো হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। অল দ্য ন্যাচারাল প্রসেসেস দ্যাট আর নট রিভার্সিবল, নেমলি, এর মানেটা হচ্ছে ধরো ইভেন আমাদের এই গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে মনে করো আমরা যদি এই যে ঘর্ষণ বলটা আছে এটা যদি আমরা মিনিমাইজ না করতে পারি, অর্থাৎ এটা যদি নেগলিজিবল না হয়, তাহলেও কিন্তু এইখানে যে প্রসেসটা ঘটবে সেটা হবে কিন্তু ইরিভার্সিবল প্রসেস। এবং তাতে কি হবে? তাতে তারা এক স্টেট থেকে আবার তাকে আগের স্টেটে ফিরিয়ে নেওয়া যাবে না। সো মনে করো হিট ফ্লো উইথ ফাইনাইট টেম্পারেচার ডিফারেন্স, ফ্রি এক্সপানশন অফ গ্যাস, কনভার্সন অফ ওয়ার্ক টু হিট বাই ফ্রিকশন, এইগুলো হচ্ছে সমস্ত কিন্তু আমাদের ইরিভার্সিবল প্রসেসের উদাহরণ। এবং তারা সবগুলো কি জিনিস একই সঙ্গে মনে রাখতে হবে, তারা হচ্ছে নন ইকুইলিব্রিয়াম প্রসেস, অর্থাৎ এই সময় ওই ইকুইলিব্রিয়ামে থাকবে সিস্টেম, এইটা কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে? তো এ সিস্টেম ইজ নট ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম হোয়েন অ্যান ইররিভার্সিবল প্রসেস ইজ টেকিং প্লেস। ঠিক আছে? কিন্তু খেয়াল রাখতে হবে যে রিভার্সিবল প্রসেসের শেষে আমরা যে স্টেটে এসে হাজির হই, অর্থাৎ ইনিশিয়াল স্টেট থেকে আমরা কিছু রিভার্সিবল প্রসেসের মাধ্যমে মনে করো ফাইনাল স্টেটে এসে হাজির হলাম। ওই ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা কিন্তু মনে করো তোমার ইকুইলিব্রিয়াম হতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু এই যে দ্য চেঞ্জ অফ প্রসেস ইটস গোয়িং টু বি নন ইকুইলিব্রিয়াম। কারণ নন ইকুইলিব্রিয়াম না হলে কিন্তু চেঞ্জটা হবে না। বা চেঞ্জ হওয়া মানেইটা হচ্ছে যে দেয়ার ইজ এ নন ইকুইলিব্রিয়াম থিং গোয়িং অন দেয়ার। অলরাইট? এখন আসো আমরা একটা জিনিস ডিফাইন করি, ক্লোজড সিস্টেম। এই ক্লোজড সিস্টেম এবং এরপরে আমরা জিনিসটা যেটা ডিসকাস করবো আইসোলেটেড সিস্টেম, এই দুইটা জিনিসই কিন্তু আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বোঝার জন্য খুব জরুরি জিনিস। কাজে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি। এ ক্লোজড সিস্টেম, তো ক্লোজড সিস্টেম আমরা কাকে বলবো? A system is considered closed system if it does not exchange matter with the surrounding environment. অর্থাৎ তুমি এমন একটা সিস্টেম চিন্তা করলে যে সিস্টেমের মধ্যে মানে একটা সিস্টেম বলতে আমি বুঝছি ধরো এমন একটা সিচুয়েশন যেখানে ধরো দুইটা সিস্টেম আছে, এদের মধ্যে কোনো ম্যাস পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? এদের মধ্যে ম্যাস বাড়ছে না বা ম্যাস কমছে না, এরকম যদি একটা সিস্টেম আমরা চিন্তা করতে পারি তাহলে সেটাকে আমরা বলি ক্লোজড সিস্টেম। যেমন উদাহরণ কি? এ পট অফ ওয়াটার বয়লিং অন ফায়ার ইজ নট এ ক্লোজড সিস্টেম ইভেন উইথ এ কভার। কারণ কি হচ্ছে যে ভেপার থাকে এবং ভেপারগুলো মনে করো বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? তার মানে পাত্রের মধ্যে আমরা গরম করছি, পাত্রের মধ্যে এই পানি ফুটছে এবং তারা বাষ্প হয়ে যাচ্ছে। কাজেই বাষ্প হয়ে যাওয়া মানেটা কি? মানে হচ্ছে যে মেটারগুলো যে মলিকুলস ছিল, ওয়াটার মলিকুলস, তারা এখন ভেপার মলিকুল হয়ে ওই সিস্টেমটা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কাজেই এই সিস্টেমটা কিন্তু একটা ক্লোজড সিস্টেম না। হাউএভার প্রেসার কুকার তোমরা সবাই জানো, প্রেসার কুকার যতক্ষণ পর্যন্ত না ওই যে হুইসেল দিয়ে গ্যাস ছাড়ছে, এর আগে পর্যন্ত ওই প্রেসার কুকারের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই পানি গরম হচ্ছে বা প্রেসার বিল্ড আপ হচ্ছে, ওই সময় পর্যন্ত আমাদের প্রেসার কুকারটা একটা ক্লোজড সিস্টেম। বোঝা গেল?
এখন আইসোলেটেড সিস্টেম দুটার মধ্যে তফাৎ আছে। দেখো আইসোলেটেড সিস্টেমটা কি? আইসোলেটেড হচ্ছে ইফ ইট ক্যান এক্সচেঞ্জ নাইদার মাস নর এনার্জি উইথ অ্যান এনভায়রনমেন্ট। তাহলে একটা সিস্টেম সেটা যদি ম্যাস অথবা এনার্জি দুইটার কোনোটাই যদি সে এক্সচেঞ্জ না করে পরিবেশের সঙ্গে, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলতে পারি আইসোলেটেড সিস্টেম। নাও আমাদের নেচারে, আমাদের আশেপাশে আমরা অনেক সিস্টেম হয়তো ক্লোজড সিস্টেম পাবো, কিন্তু আইসোলেটেড সিস্টেম is not that common, but it's still we can get some systems that can be considered isolated system. So ক্লোজ সিস্টেমের মধ্যে মূল ব্যাপারটা হচ্ছে যে দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ ম্যাস, আর আইসোলেটেড সিস্টেমের ব্যাপারটা হচ্ছে দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ ম্যাস অ্যান্ড নো এক্সচেঞ্জ অফ এনার্জি। তাহলে এই দুইটা হচ্ছে ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেমের মধ্যে তফাৎ। ভেরি গুড। আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। দেখো, ইফ ইউ র্যাপ ইউর হ্যান্ডস অ্যারাউন্ড এ কাপ অফ হট কফি, মনে করো একটা হট কফি কাপের তুমি চারপাশে হাতটা ধরো ওই কফি কাপটা দুই হাত দিয়ে ধরে রাখো, তাহলে তুমি কিসে আশ্চর্য হবে বলো তো? তুমি কফি কাপ ধরার সঙ্গে সঙ্গে তোমার হাতটা গরম হয়ে গেল, কিন্তু তুমি এতে আশ্চর্য হবে না। তুমি বললো হ্যাঁ এটা তো হবেই, গরম জিনিস আমি ধরলাম, আমার হাতটা গরম হয়ে গেল। ইনফ্যাক্ট এই কারণে আমরা শীতকালে চা খাই, চা খাওয়ার সময় দেখবে সবাই ওই চায়ের কাপটা দুই হাতে ধরে থাকে, কারণ কি? টু গেট সাম ওয়ার্মথ। নাও তুমি আশ্চর্য হবে কিসে? যে তুমি একটা গরম চায়ের কাপ ধরলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার হাতটা ইট স্টার্টেড টু ফিল কোল্ড, ওইখানে তুমি কিন্তু আশ্চর্য হবে। কিন্তু আশ্চর্য হবে কেন? কারণ এই জিনিসটা কিন্তু আমরা কোনো সময় ফিল করি না, এইটা আনন্যাচারাল। ঠিক আছে? তো এই যে এনার্জি ট্রান্সফারের যে একটা নির্দিষ্ট পথ আছে, একটা নির্দিষ্ট একটা ডিরেকশন আছে। কখনো আমরা একটা হট কফির মগ ধরলে আমরা কোনো সময় ঠান্ডা ফিল করি না, আমরা গরম ফিল করি। এই যে একটা ডিরেকশন, এই ব্যাপারটা একটা ভেরি ইন্টারেস্টিং থিং। এবং আমরা যে জিনিসটা বলছি, এই যে তুমি কফির কাপটা ধরেছো, এইটা কিন্তু একটা ক্লোজড সিস্টেমের এক্সাম্পল আমাদেরকে দিচ্ছে। কিরকম ক্লোজ সিস্টেম? যে এই সিস্টেমটা ইনক্লুডস ইয়োর হ্যান্ডস অ্যান্ড ইয়োর কাপ অফ কফি, এই দুটো জিনিস মিলে একটা ক্লোজ সিস্টেম হয়েছে। কারণ তুমি দেখো যে এইখানে কিন্তু তোমার কোনো ম্যাস পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, হিট এক্সচেঞ্জ হচ্ছে অবশ্যই, কফির কাপ থেকে তোমার হাতে হিট আসতেছে, এনার্জি হচ্ছে, কিন্তু এইটাতে কোনো পার্টিকেল, মাস পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে না। তো এইটা একটা ক্লোজড সিস্টেমের উদাহরণ, কিন্তু এটা আইসোলেটেড সিস্টেম না, কারণ এটাতে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। যদি এমন হতো যে আমি ধরলাম এবং ওই কফির মগ থেকে কোনো হিট আমার হাতে আসছে না, তাহলে আমরা বলতে পারতাম যে এই সিস্টেমটা আইসোলেটেড। কিন্তু এটা আইসোলেটেড না। আইসোলেটেড কখন হবে? যে তুমি যে মনে করো একটা ফ্লাস্ক ধরলে, তো ফ্লাস্কের মধ্যে কফি আছে এবং ওই কফি থেকে টেম্পারেচার কোনোভাবেই তোমার হাতে আসছে না, এবং তোমার হাত থেকেও টেম্পারেচার কফির মধ্যে যাচ্ছে না। ফলে দুইটা সিস্টেম এখন কিন্তু আইসোলেটেড অবস্থায় আছে। ঠিক আছে, বোঝা গেল তফাৎটা? এখন আরেকটা এক্সাম্পল চিন্তা করো, ক্লোজ সিস্টেমের এক্সাম্পল। তো ক্লোজ সিস্টেমের এক্সাম্পল কি হবে? একটা রুমের মধ্যে তুমি একটা আতরের বোতল খুললে অথবা তুমি একটা পারফিউমের বোতল খুললে, তাহলে কি হয়? কিছুক্ষণ পরে তুমি দেখো যে সারা ঘরটা একটা সুগন্ধে মৌ মৌ করছে। এটা কেন হয়? এটা হয় যে ওই বোতলটা থেকে আমাদের যে পারফিউমের যে মলিকুলস গুলো আছে, তারা আস্তে আস্তে সারা ঘরে বেরিয়ে এসে স্প্রেড করতে থাকে। তো এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে এই যে মলিকুলস, পারফিউমের মলিকুলস আর আমাদের যে রুম, এই দুটো জিনিস মিলে একটা ক্লোজ সিস্টেম হচ্ছে। এখানে পারফিউমের মলিকুল এবং রুম, এদের মধ্যে তুমি হয়তো বলতে পারো হ্যাঁ স্যার পার্টিকুলার তো আদান প্রদান হচ্ছে, কিন্তু ওই পারফিউমের বোতল থেকে এনভায়রনমেন্টের মধ্যে, সেইটা কিন্তু না। আমরা বলছি ক্লোজ সিস্টেম হবে কোনটা? যে এই গ্যাসের মলিকুলস গুলো যখন রুমের মধ্যে আছে, এই অবস্থায় রুম আর গ্যাসের মলিকুল এই দুজনে মিলে সিস্টেমটা হচ্ছে ক্লোজড। কারণ এইখানে বাইরে থেকে কোনো মলিকুলস ভিতরে ঢুকছে না এবং গ্যাসের মলিকুলও ধরো রুমের বাইরে যাচ্ছে না। এই সিস্টেমটাকে তখন আমরা বলবো
এটা কি ধরনের সিস্টেম? এটা একটা ক্লোজড সিস্টেম এবং তুমি যে জিনিসটা এখানে খেয়াল করবে সেটা হচ্ছে এই ২ টা ক্লোজড সিস্টেম যেটা আমরা এইমাত্র আলাপ করলাম, এই ২ টা ক্লোজড সিস্টেমে কি হচ্ছে? ২ টা ক্লোজ সিস্টেমে তুমি একটা নির্দিষ্ট ডিরেকশন দেখতে পাচ্ছ। ১ম ক্লোজ সিস্টেম ছিল কফি আর আমাদের হাত। সেখানে দেখতে পাচ্ছ যে হিট তোমার কফির কাপ থেকে তোমার হাতে আসছে। কোনো সময় উল্টাটা হচ্ছে না। ঠিক তেমনি এখানে আমরা যে মলিকুলস এবং রুমের যে এক্সাম্পলটা দেখলাম, সেইখানে একটা নির্দিষ্ট প্রান্ত থেকে মলিকুলস গুলো আস্তে, আস্তে ছড়াতে, ছড়াতে সারা রুমে ছড়ায় পড়ে। তুমি কোনো সময় দেখবে না যে গ্যাসের বা ওই পারফিউমের মলিকুলস গুলো আবার এক রুম থেকে সব জড়ো হয়ে একটা নির্দিষ্ট কোণায় গিয়ে হাজির হয়েছে। ঠিক আছে? তো যেকোনো ক্লোজড সিস্টেমে আমরা সবসময় দেখি যে um, when a process happens in this kind of cases, there is certain things that happens in a certain way. এই certain thingsটা আমরা বলছি এই জিনিসটাকে আমরা সামনে যেমন জানবো এই জিনিসটাকে আমরা এন্ট্রপি বলি এবং এই এন্ট্রপি হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের মূল কথা। তো মনে রাখো যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু আমাদের ডিল করে এনার্জি কনজারভেশন নিয়ে। ঠিক আছে? এইটা বলে যে তোমার তুমি যদি একটা জায়গাতে কোনো একটা বস্তুর মধ্যে তুমি যদি হিট দাও তাহলে সেই হিটটা কিভাবে একটা সিস্টেমের মধ্যে তোমার ইউজ হয়। এই সিস্টেমের মধ্যে কিছুটা তার আম সে কাজ করে, কিছুটা বাকি অংশটুকু এই এনার্জির কিছু অংশ কাজে ব্যয়িত হয়, কিছু অংশ ওই সিস্টেমটার ইন্টারনাল এনার্জি বাড়াতে ব্যয় হয়। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে ফাইন এই সমস্ত জিনিসপত্র হচ্ছে কিন্তু এই সমস্ত জিনিসপত্র খালি এনার্জি এক্সচেঞ্জ জানলে আমাদের হবে না, আমরা একই সঙ্গে আমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে এই বিশ্বজগতে কিছু কিছু জিনিস সবসময় একটা স্পেসিফিক ওয়েতে হয়, এর উল্টো জিনিসটা আমরা কখনো দেখি না এবং কেন দেখি না? দ্যাটস বিকজ অফ দিস কোয়ান্টিটি কল্ড এন্ট্রপি। এবং এন্ট্রপির ব্যাপারটার জন্য কোন জিনিসটা খুব ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হচ্ছে একটা ক্লোজড সিস্টেম ব্যাপারটা। তো আমরা যেমন বলছিলাম যে দেয়ার আর এ লিস্ট অফ থিংস দ্যাট আর অ্যালাউড বাই অল নোন লজ ইয়েট ফরবিডেন ইন নেচার। এই ধরনের লিস্টটা অনেক আমরা বলতে পারবো। সো এই আমি যেমন একটু আগে বলছিলাম যে এন্ট্রপি, সো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা আমরা আরো বিস্তারিত আর সামনে জানতে পারবো সেই জিনিসটা কি বলছে? সে বলছে যে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স উইল নেভার ডিক্রিজ। এইটা কোনো সময় সমান থাকতে পারে কিন্তু কোনো সময় সে ডিক্রিজ করবে না, সে ইনক্রিজ করবে। ঠিক আছে? কোনো সময় সে ডিক্রিজ করবে না। তো এই এন্ট্রপির কারণেই যে হাত থেকে আমাদের ডিম পড়ে যায় এবং কেন আবার ব্যাক করে না? কারণ হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি এই জিনিসটা ফরবিড করে, নিষেধ করে। যে তোমার যদি কি হতো যে এই ডিমটা যদি আবার একসঙ্গে জড়ো হয়ে একসঙ্গে মিলে আবার একটা আস্ত ডিম হয়ে যেত, সেটা উড মিন ডিক্রিজ অফ এন্ট্রপি। ঠিক আছে? তাহলে তুমি আজকে বাসায় গিয়ে তোমার আম্মুর সামনে একটা ডিম ভেঙে দিয়ে বলতে পারবে যে এই যে দেখলা ডিমটা ভেঙে গেল এবং এই যে কিছুক্ষণ পরে অপেক্ষা করলো বা সারা জীবন অপেক্ষা করলো ওই যে ডিমটা একসঙ্গে আবার জোড়া লাগবে না। এর কারণটা কি জানো মা? এর কারণটা হচ্ছে এইটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড ইট মিনস যে আমাদের এন্ট্রপি ক্যান নেভার ডিক্রিজ। ওকে? তো এই জিনিসটা তুমি বাসায় চেষ্টা করে দেখতে পারো, অর্থাৎ মায়ের সামনে করে দেখতে পারো এবং ওয়ার্ড অফ কশন সেটা হচ্ছে আমিও নিজেও এই জিনিসটা করেছিলাম এবং পরবর্তীতে মানে রিঅ্যাকশনটা খুব একটা ভালো হয় নাই। তো এই বয়সে এসে মায়ের কাছে মাইর খাইছি এটা আসলে বলাটা ঠিক ভালো শোনায় না। সো যারাই এই এক্সপেরিমেন্টটা করতে চাও ডু ইট অ্যাট ইউর ওন রিস্ক। অলরাইট? তো আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কে যদি আরো আরেকটু গুছিয়ে বলতে চাই তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেসব জিনিস নিয়ে আলাপ করেছি যে রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, ক্লোজড সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, এই জিনিসপত্রগুলো যতগুলো জিনিসপত্র আমরা জানলাম সেইটার আসপেক্টে আমি যদি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে বলি তাহলে সেটা এইভাবে লিখতে পারি। ইফ অ্যান irreversible process occurs in a closed system, the entropy S, এন্ট্রপিকে আমরা
ই দিয়ে না, কিন্তু ই দিয়ে করছি না কেন? কারণ এনার্জির জন্য আমরা সাধারণত ই ইউজ করি। সেজন্য এন্ট্রপি বেচারা কে আমরা ই দিয়ে ডিনোট করতে পারছি না। আমরা এস দিয়ে সাধারণত সবসময় এন্ট্রপিকে ডিনোট করি। এন্ট্রপি অফ দ্য সিস্টেম অলওয়েজ ইনক্রিজেস, ইট নেভার ডিক্রিজেস। ঠিক আছে? ইফ অ্যান ইররিভার্সিবল প্রসেস অকার্স ইন এ ক্লোজড সিস্টেম, মনে রাখতে হবে বারবার, এই জিনিসটা খুবই জরুরি জিনিস, ক্লোজড সিস্টেম হতে হবে। Then the entropy of the system always increases, it never decreases. ঠিক আছে? তো এইখানেই ছিল আমাদের আজকের ক্লাস আপাতত। তো তোমরা আমাকে জানিও যে ক্লাসটা কিরকম হলো, তোমরা সবাই সবকিছু বুঝতে পারছো কিনা। আর আমরা যেটা বললাম যে আমরা আস্তে আস্তে এই উইকের শেষের দিকে তোমাদেরকে আমরা মানে আমি অ্যাসাইনমেন্টস দেওয়া শুরু করবো, এবং অ্যাসাইনমেন্টস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমার সঙ্গে অ্যাজ ইউজুয়াল যোগাযোগ করতে পারবে। সো ওকে, তাহলে আজ এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, দেখা হবে, কথা হবে।